নমস্কার, আমি শুভ্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের আজকের ইন্টারভিউ সেশন, এবং আজকের ইন্টারভিউ সেশনে আমাদের আরেকজন লিজেন্ড রয়েছেন আমাদের সামনে, এবং আপনারা অনেকে হয়তো তাকে দেখেছেন, চেনেন বা নামও শুনেছেন। আমরা আজকের মুখোমুখি সাক্ষাৎকারে শুনে নেব তার জীবনের কিছু জিনিস। হয়তো কিছু ভ্যালু অ্যাডিশন হবে যারা এজেন্সিতে নতুন এসছে বা যারা পুরনো আছে অনেকে, এবং স্ট্রাগল করছে এমডিআরটি, সিওটি, টিওটি বা এই সমস্তের জন্য। তো আমাদের বারাসত অঞ্চলে এক ডাকে যাকে সবাই চেনে, আমাদের এলআইসির সুব্রত সামন্ত। নমস্কার স্যার, আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। সুব্রত, ধন্যবাদ তোমাকে আমাদের এই টক শোতে আসার জন্য। আমাদের এই প্রোগ্রামটার মেন আমরা শুরু করেছি এই জাস্ট গত মাস থেকে। আমাদের যারা যারা এই প্রফেশনে মোটামুটি এটা ভালো পারফর্ম করেছে, নতুনরাও এবং পুরনোরা, সিওটি, টিওটি বা আজকে তোমার পারফরমেন্স আমরা অনেকদিনই শুনেছি। তো আমার তোমার সাথে আজকের এই সেশনটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে তোমারও কিছু লাইফের হিস্ট্রি বা তোমারও কিছু অভিজ্ঞতা যেটা আমরা আমাদের অডিয়েন্সকে শেয়ার করে নেবো। তুমি তোমার শেখা, তোমার ভালো লাগা, তোমার এই প্রফেশনের আজকে যে জায়গায় পৌঁছে গেছো সেটা একটুখানি জিনিস জেনে নেবো। তো ওয়েলকাম আমাদের শোতে। তো আমি সুব্রত, তোমাকে আমার প্রথম প্রশ্ন, আমার এই সেশনের ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে যে এই এলআইসি বা এই ইন্স্যুরেন্স পেশায় আসার আগে তুমি কোথায় কাজ করতে বা কোথায় ছিলে, তারপরে থেকে এই জার্নিটা মানে আমাদের এই পেশায় আসা কি করতে তুমি? আমি 96 সালে বারাসাতে আসি। 96 সালে বারাসাতে আসছি, মানে আমার বাড়িতে আমরা 4 বোন আর 2 ভাই। বাবা অসুস্থ থাকতো, প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছেন বিছনায় যাই। কোথায় তোমার এবার বাড়ি ছিল? বাড়ি হচ্ছে বারাসাত থেকে 4 কিলোমিটার পার করে বাড়ি। আচ্ছা। এবার তখন আমার দিদি বললো, তুই এক কাজ বাজ কর, সংসার না চলবি করে। সেই জন্য আমি বারাসাতে 96 সালে একটা অফিসে কাজ করতাম। সেখানে আমাকে 400 টাকার মাইনে দিত। ওই অফিসে যখন অফিসে কনস্ট্রাকশন ব্যবসা ছিল তোদের, প্লাস ওদের কিছু মোবাইল সেল টেল করতো তখন। এই পেজার, তারপরে নোকিয়ার বড় বড় সেট গুলো ছিল না, ওগুলো ওখানে ছিল। তো ওদের সেল ছিল, এবার লোকজন আসতো, তাদের চা টা টুকটাক, মানে ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অফিস, এইগুলো আমার করতে হতো। পারিজাত কনস্ট্রাকশন বলে একটা কনস্ট্রাকশন আমাদের এখানে বারাসাতে আছে, তো ওখানেই কাজটা করতাম। তো ওখানে কাজ করার পরে আমার ছোটবেলা থেকেই জমানো নেশা ছিল, প্রচন্ড জমানো নেশা। তো আমি 500 টাকা, 400 টাকা মাইনে কাজ করতাম তখনই। 572 টাকা 93 25 বলে টেবিল ছিল আমাদের এলআইসি। একটা পলিসি করেছিল 572 3 মাস অন্তর, 40,000 টাকা সামেশন, কোয়ার্টারলি 572 টাকা দিও। আমাদেরই, আমাদের পাড়ারই একটা এজেন্ট, সমরেশ সাউ বলে একটা এজেন্ট, বিএম ক্লাব মেম্বার এজেন্ট, তার কাছে একটা পলিসি করিয়ে দিই। এই অবস্থায় তখন 3 বছর না চললে পলিসি গুলো, মানে টাকা পাওয়া যেত না, 3 বছর চালাতেই হবে, এরকম একটা মানে নিয়ম ছিল এলআইসি তখন। এখন 2 বছর হয়েছে। তো ওই 2 বছর কাজ করার পরে, তো ওইখানকারই এক মালিক মানে আমাকে বলেছিল যে, এই যে সুব্রত, তুমি আমার বাড়িতে একটু গ্যাসটা দিয়ে আসবে। রাত্রি তখন 10টা বাজে। এবার তখন আমাদের কারেন্ট নেই, এবং মালিকের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি পার করে কি আর একটা পাড়া গ্রামের বাড়ি। তো আমি ওটা তখন আহ দিয়ে আসিনি, শুধু একটাই কারণে, তখন ভূতের ভয় ছিল আমার, মানে মানে ওই দিকটা গ্রাম তো, আর কারেন্ট নেই, ওই অন্ধকারের মধ্যে যাব, খুব ভয় লাগতো, সেই কারণে যাইনি। মানে কাজের ভয়ে যাইনি তা না, মানে অন্য কারণে যাইনি। তো উনি খুব যায়নি বলে পরের দিন সকালে যখন অফিসে এসেছি, আমাকে, মানে ওনাকে ধন্যবাদ, ওই দিন আমাকে যদি বের করে না দিত, আজকে হয়তো এই সুব্রত সামন্তকে দেখতে হতো না, বা আজকে এরকম একটা আহ আপনাদের ইউটিউব চ্যানেলে বসে আমাকে আজকে যে, মানে যে অনারটা দিচ্ছেন আপনি, সেটাও হয়তো আপনি ডাকতেন না। তো সেই ভদ্র মানুষ, মানে যে ভদ্রলোক আমাকে বার করেছিল, আমার দাদা সম্পর্ক হয়, যার ধরে বাবার সাথে আমার আসা। তো উনি আমাকে অফিস থেকে বার করে দেয়, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি।
তো কি করে আমার এলআইসি পলিসিটা চালাবো? তখন সংসারের থেকেও এই 2 বছর টাকা দিয়েছি, এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে। তারপর ওই অফিসে সেলস এর কাজকর্ম করতো, তার নাম চিন্ময় দাস। ওনাকে প্রণাম জানাই, কারণ উনি আমাকে যে হেল্প করেছে, চিন্ময় বাবু। চিন্ময় বাবু আমাদের ডিওর আন্ডারে এজেন্সি করতো। তা আমি বললাম যে দাদা, একটা কাজ দেখে দাও না, যে কাজটা মাসে 400 টাকা পাওয়া যাবে, এরকম একটা কাজ। তো আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এলআইসি করো না? বললো হ্যাঁ, এলআইসি করি। আমি, তুমি পার্ট টাইম না ফুল টাইম করো? বল পার্ট টাইম করি। আমি কিছু প্রশ্ন করেছিলাম, ওনার কাছ থেকে উত্তরগুলো সঠিক পেয়েছিলাম বলে আমি এই লাইনে এসেছি। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে তুমি ক ঘন্টা করে এলআইসি তে টাইম দাও? ও বলছে আমি সপ্তাহে একদিন করে টাইম দিই। আমি কিরকম ইনকাম করো? তখন বলে 1600-1700 টাকা ইনকাম করি মাসে, 16 থেকে 1700 টাকা। আমি সপ্তাহে একদিন দিই 1600 টাকা, আর আমি যদি প্রতিদিন সময় দিই তাতে 400 টাকা হবে না? মানে ওনার ওই অঙ্কের ক্যালকুলেশন থেকে আমি বললাম, তাহলে আমাকে একটু নামিয়ে দাও না। আমি যাই। তো আমার ডিও জয়ন্ত রায়, যিনি বারাসাত ব্রাঞ্চে তখন টপ ডেভেলপমেন্ট অফিস ছিল, তো ওনার বাড়িতে যাই। তখন 15 টাকার লাইসেন্স আমার, মানে লাইসেন্স ফর্মে সই করেছে, এবং ভদ্রলোক হাফ প্যান্ট পরে জিম টিম করছে, একটু লাল টুকটুকে চেহারা। আমি তখন গ্রামের ছেলে, তো লাল টুকটুকে চেহারা, এবং আমাকে বসতে থেকে সোফায়, ওনাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি গ্রামের ছেলে, উনি এরকম একটা হ্যান্ডসাম দেখতে, একদম নায়কের মতো। আমাকে বললো ঠিক আছে, সই কর। সই করো। ওনাকে দেখে ভয়ে আজও লাইসেন্সে আমার ক্যাপিটাল লেটার সই আছে, আর নিজে সইটা করতে পারিনি ভয়ে। তো চাটা দিল, খেলাম। তারপরে ওইখান থেকে বেরোলাম। চিন্ময় দাকে অসংখ্য ধন্যবাদ, ওই দিন আমাকে সাহায্য করেছে, এবং সাহায্য করার কারণে আজকে আমি এজেন্সিতে আসা, ওই জার্নি শুরু। প্রথমে আমার বন্ধু, ওখান থেকে লাইসেন্স নেওয়ার পরে ওখান থেকে আমার বন্ধুকে ধরলাম, এমব্রয়ডারি কাজ করে, সে টিন্টু বাগ। আমাদের একসঙ্গে পড়তাম তখন। আমাদের গ্রুপের মধ্যে ওই তখন ইনকাম করা শুরু করেছে, তখন অল্প বয়স ছিল। তো এমব্রয়ডারি কাজকর্ম করে। তো ওকে একটা 572 টাকা, এই সেম পলিসি আমি কিন্তু করেছি, ওই পলিসি দিয়ে জার্নি আমার শুরু। সেই পলিসি বন্ধ হয়ে যায় 572 কি 900। তো প্রথম বছরে আমি 26 খানা পলিসি করলাম। মানে 1996-এ? 1996-এ ভার্সিটি এসেছি, 98 এজেন্সি নিয়েছি। আচ্ছা আচ্ছা, 98-এ। এবারে প্রথম বছরে 26 খানা পলিসি করলাম। তারপরে একটা সাইকেল লোন নিলাম, মানে বাইসাইকেল। হ্যাঁ, বাইসাইকেল 1572 টাকা সাইকেল ছিল, লোন নিলাম এলআইসি থেকে। লোন নিয়ে সাইকেল কিনলাম। বিরাট আনন্দ সাইকেল কেনা, সেই আনন্দ করা বলা যাবে না। জীবনে সাইকেল কিনে যে এত আনন্দ পাওয়া যায়, সেই দিন বুঝতে পেরেছিলাম। মানে এখন হয়তো 4 চাকা কিনে অত আনন্দ পাই না, লাইফে সেই দিনটা প্রথম সাইকেল কেনা। কিনে আনন্দ পেয়েছিলাম। তো সাইকেলটা কিনে, কিনে এবারে লোন টোন নিয়ে করলাম। করার পরে প্রথম বছর 26 খানা, পরের বছরে 50 খানা পলিসি করলাম। বাহ। তখন ইয়াং ছেলে তো। এবার কিছু কিছু ক্লাব মেম্বারশিপের সুবিধাগুলো পাওয়া যায়, যেমন বিএম ক্লাব হলে বাইক নেওয়া যায়। তো প্রত্যেকটা টাইমে আমার একটা গোল ছিল, আর ওই গোলটা রিচ করার জন্য আমার এগিয়ে যা। তো ওই বাইক কিনতে হবে, এই মাথার মধ্যে ঘুরপাক দিতে হবে। আচ্ছা। তো বাইক কিনতে গেলে বিএম ক্লাব হতে হবে, উইদাউট ইন্টারেস্ট লোন পাবো। তো আমি বিএম ক্লাবের জন্য তখন যা টার্গেট ছিল, সেই রিচ করার জন্য তখন 5 বছরে বিএম ক্লাব মানে। তো প্রথম বছরে 50টা, 26টা পলিসি করলাম। সেকেন্ড বছরে 50টা, তারপর বছর 75টা, তারপর বছরে আপনার 101টা। এইভাবে 100, 200 এরকম করে পলিসি করতাম। করার পরে ইনকাম দেখছি খুব সুন্দর বাড়ছে। 400 টাকা প্রথম মাসে যে কমিশনটা পেয়েছিলাম, 172 টাকা মানে কমিশন পেয়েছিলাম প্রথম মাসে। বাহ। তো খুব আনন্দ লেগেছিল, 172 টাকা পেয়েছি। আস্তে আস্তে ডে বাই ডে বাড়ছে। তখন তখন বুঝতে পারলাম যে এখানে কেরিয়ার আছে। ইনকামটা যখন বাড়ছে দেখছি, আর তখনই বুঝতে পারলাম না, এখানে কেরিয়ার আছে। আরো বেশি আমার উৎসাহ বেড়ে গেল কাজে।
এবার ওইখান থেকে জার্নি শুরু হলো, বিএম ক্লাব হলাম। বিএম ক্লাব হওয়ার পরে এটি বক্সার গাড়ি বলে একটা গাড়ি ছিল, হ্যাঁ, বক্সার। বক্সার ওই বাজাজ, গাড়ি বাজাজের। নিয়ে কি আনন্দ, সে ভাষায় প্রকাশ করা যাবে না। ওই গাড়ি নিয়ে এদিক ওদিক বন্ধু বান্ধব নিয়ে ঘুরলাম। তারপরে বিএম ক্লাব হলে তখন টেলিফোনের বিলটা, ব্যাপারটা হচ্ছে টেলিফোন, তো ল্যান্ডলাইন নেওয়ার জন্য টেলিফোন বিএম বিএম ক্লাব হলে ল্যান্ডলাইন বিলটা দিত। ডিএম ক্লাব টার্গেট নিলাম, ডিএম ক্লাব হলাম। তারপরে জেডএম, পরের বছরই জেডএম হলাম। তারপরের বছরই সিএম হলাম। মানে এভরি ইয়ারই একটা করে ক্লাবে অ্যাচিভ করতে করতে গেছি। সিএম ক্লাব হওয়ার পরে যখন কনভেনশনে গেলাম, প্রথম ফ্লাইটে উঠলাম, তো ওর থেকে কেড়ে ফেলছিলাম যে জীবনে ওটা কত সাল ছিল, সিএম ক্লাব? সিএম ক্লাব ধরো 98 নিয়েছি। হুম। 98 তো 2003 হবে না। আচ্ছা, প্রথম ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা। হ্যাঁ, তিন হ্যাঁ 3 বছর হবে। 2003 হবে, দু এক তিন। 3 বা 4 হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার সিএম ক্লাবে প্রথম ফ্লাইটে করে কনভেনশনে গেলাম, ওখানে গিয়ে দেখলাম বাবা এত লোক এত লোক, চেয়ারম্যান ক্লাব মেম্বার। আমার ডিওকে ফোন করলাম, স্যার এই প্রথম জীবনে এয়ারলাইন্সে উঠলাম, তো বিরাট আনন্দ হচ্ছে। তখন থেকে ফোন করে আমার তো চোখ দিয়ে জল এসে গেল। তারপরে ক্লাব মেম্বারশিপ পাতা সিএম হওয়ার পরে তো ব্রাঞ্চে দেখতাম তখন আমাদের টিমে আমার সঙ্গে আর একটা এজেন্টে খুব রেশারেশি চলতো, পলিসি ভিত্তিতে। আমরা প্রিমিয়ামরা তো আনতে পারতাম না, যেহেতু গ্রামের ছেলে তো। প্রিমিয়ামে কাজ করতাম না, এনওপিতে কাজ করতাম। তো আমাদেরই গ্রামে আর একটা ছেলে থাকতো, এমাদুল হক। ও প্রচুর পলিসি করতো, 200-300 পলিসি করতো। আমি 200-250 করতাম। আমি সেকেন্ড হতো, ও ফার্স্ট হয়ে। আচ্ছা। এবার ওই করতে করতে খুব রেশারেশি হলো। রেশারেশি হওয়ার পরে ও আজকে মার্কেটে নেই, যদিও আর ছেড়ে দিয়েছে, ওর রেঞ্জ চলেও গেছে। এবার আমি ওখান থেকে আমার টিমে 1 নম্বর হলাম। এবার ব্রাঞ্চে যখন যেতাম, তখন ব্রাঞ্চে প্রচুর কাস্টমার আসতো, আমাদের পাড়া থেকে বা আমাদের আশপাশের গ্রাম থেকে, যারা ব্রাঞ্চে প্রিমিয়াম দিয়ে মধ্যে আসতো। ওকে। ক্যাশ কাউন্টারে প্রচুর ভিড় হতো। তখনকার একটা নিয়ম ছিল যে অফিসে না গেলে হয়তো ব্যবসায়ী হয় না, এরকম একটা ছিল। এখন যেমন অফিসে না গিয়ে ব্যবসা হয়, তখন অফিসে প্রতিদিনই যেতাম। কাজ না থাকলেও অফিসে গিয়ে বসছি, এরকম ব্যাপারটা ছিল। অফিসটা গম 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 করতো, লোকজন বেশি ছিল। তো ওই ক্যাশ কাউন্টারে দেখতাম কিছু কিছু এজেন্টের ছবি টাঙানো থাকতো। আমি তখন লোককে জিজ্ঞেস করি, এই যে এদের যে ছবি টাঙানো আছে, অথচ সিএম ক্লাবের ছবি নেই, ডিএম এর ছবি নেই, জেন এর ছবি নেই, নাম লেখা থাকতো, ছবি থাকতো। একমাত্র এমডারটি যারা করতো ছবি থাকতো। এই এমডারটিটা করতে হবে, কিভাবে করতে হবে, ওই ছবি টাঙানোর জন্য মানে প্রত্যেকটা কাউন্টারে ছবি রয়েছে, মানে লিস্ট টাঙানো রয়েছে। ওইখানে আমার নাম যদি বা ফটো থাকতো, তো কিছু আমার বাইরে পাবলিসিটি হবে যে অফিসে গেলাম, শুভ্রকান্তের ছবি। আমার উদ্দেশ্য ছিল ওই ওই দেওয়ালে ছবিটা আমার আমার চাই। বাহ। এবার কিভাবে করবো? এবার বহু বড় বড় এজেন্টের সঙ্গে, তখন আমাদের ব্রাঞ্চে এমডিআরটি যারা করতো, দেবপ্রসাদ ঘোষ, জয়শ্রী দি, রুনু দি, তারপরে নীলা শাহ, এরকম কিছু কিছু এজেন্ট এমডিআরটি করতো। তাদের সঙ্গে যখন মিশতাম, তারা তো সেভাবে কিছু বলতো না, মানে যেটা হয় ব্রাঞ্চে ব্রাঞ্চে এজেন্টের মধ্যে যেরকম হয় না, হ্যাঁ, হ্যাঁ, সে একদমই। ব্যাপারটা সে ব্যাপারটা থাকে। হ্যাঁ, শেয়ার করতে চায় না। কেউ করতে চায় না, এটা হয়। কিন্তু আমার তো লক্ষ্য আমার বিরোধী হবে, এ তো করবোই। ডিসিশন ফাইনাল হয়ে গেছে। এবার এই রুটে না পেলে অন্য রুট ধরবো, অন্য রুটে এরকম একটা ব্যাপারটা ছিল, মানে আমাকে করতেই হবে যে কোনো, ছাড়া যে যাবে না। সারা যাবে না। সে ও না বললে অন্য জায়গায়, তখন আমি সন্ধান পেলাম যে এরা কোথায় কোথায় যায়। তো স্টাডি সার্কেলের সন্ধান পেলাম। সুব্রত স্যারকে থ্যাংক ইউ। সুব্রত স্যার আমার এমডারটি পেছনে
মানে এমবিএটি করার জন্য বিরাট ভূমিকা সার্কেল। তার কারণ ওখানে মেম্বারশিপটা নিলাম, নিয়ে শনিবার শনিবার ক্লাস হতো, দু আচ্ছা। ঘন্টা দুটোর পর থেকে আর 5টা সাড়ে 5টা পর্যন্ত হতো। একটা টিফিন দেওয়া হতো, আর খুব সুন্দরভাবে টিফিনটা খাওয়া হতো, বেশ হেবি সুন্দর খাওয়া। তো প্রত্যেক শনিবারে যেতাম, যাওয়ার পরে নিত্য নতুন লোকের সঙ্গে মানে ট্রেনিং এ অংশগ্রহণ হতো। এরা হচ্ছে সুরজিৎ বলে, সুরজিৎ দা বলে একজন থাকতো ডিও, হুম। অনেক ডিও ছিল, হুম। কাঞ্চনদা বলে একজন ডিও ছিল, কল্লোলদা হুম, ছিল। কল্লোলদা ছিল, নিমাই নিমাই কি যেন, আরো অনেকে ছিল। তো প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস, প্রত্যেক মাসে সেকেন্ড স্যাটারডে করে ক্লাস হতো, সেখানে যেতাম। সেটা হচ্ছে, এটা এক্সাইড মোডের ওখানে ছিল। হুম। ভবানীপুর একদম গুজরাটি সোসাইটি হল। হ্যাঁ, ওখানে গিয়ে ক্লাসটা করতাম। তো দারুণ লাগতো, দারুণ লাগতো। কিছু কিছু ঠিকঠাক ওখান থেকে আমার এমডিআরটি স্বপ্ন হলো। এমডিআরটি প্রথমবারে করতে খুব কষ্ট হয়েছিল, স্বপ্ন যে নিয়েছি, গোলের কাছাকাছি গিয়ে থেমে গেছিল। তারপরে বছর অনেকটা ডিসেম্বরের আগেই করে ফেলেছি প্রথম। তারপরে এমডিআরটি করতাম, 1 বছর করার পরে আমেরিকায় মানে কনভেনশনে যাব, মানে কোথা থেকে কোথায়, এবার আমেরিকা কনভেনশন। তখন তো গা কাটা দিয়ে আমেরিকা চললে একটা অন্য লেভেলের ভাইবের ব্যাপার। এবার আমেরিকায় যাবো, সুরদাকে বললাম, সুরদা নিয়ে গেল। আমি তো ইন্ডিয়ায় বহুবার বহু জায়গায় হারিয়ে গেছি এরকম, মানে ইন্ডিয়ায় ঠিকঠাক ভাবে ঘুরতে গিয়ে অনেকে হারিয়ে গেছি। হিন্দি জানি না, বা অনেকে ইংলিশের ক্ষেত্রে সমস্যা হয়, এগুলো একটা আছে, ল্যাঙ্গুয়েজের সমস্যা। ল্যাঙ্গুয়েজ সমস্যা একটা আছে। সেক্ষেত্রে আমি আমেরিকায় যাবো, এটা ভাবতেই কিরকম লাগে। তাই সুরদাকে যাবো, যা হবে দেখা যাবে। এখন আমাদের বন্ধু বান্ধব ছিল, দেবু, প্রসেনজিৎ মিস্ত্রি, বিজয়, এরা একটা গ্রুপ ছিল। হ্যাঁ, এবং ওখানে ওদের সঙ্গে মিশে গেলাম। কত সালে এটা অলোক, প্রথম? অলোক 2008 সাল কিরকম হবে, আট কি, আচ্ছা, মানে প্রথম এমজিআরটি তুমি ওই আমেরিকায় যাও? প্রথম এমবিএটি 8-এ করেছিল। হ্যাঁ। 8-এ না 7-এ করলাম। আচ্ছা। তার 2 বছর পরে আমেরিকায় যাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো তা। ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া গেলাম। ওখানে গিয়ে আমি আর অলোক, প্রথম এমজিআরটি কোথায় গেছিলে, কোন কোন দেশ, আমেরিকার কোথায় গেছিলে? আমি ফিলাডেলফিয়া। আচ্ছা, ফিলাডেলফিয়া। আচ্ছা আচ্ছা। এবার ওখানে গিয়ে আমি আর অলোক চক্রবর্তী, সিঙ্গুর ব্রাঞ্চে, ও ওরা আমরা দুজন এমবিএটি করেছিলাম, আর সব সিকিউরিটি করেছিল। দেবু করেছিল, নীলকমল করেছিল, বর্ষা আর সব আছে। তাহলে এবার তাদের সঙ্গে আমি যে মিশবো কি করে, যদি আমি যদি সিওটি না করি, এটা আমার মধ্যে শুধু পুরো করে গেছে, আমাকে অলক্ষ্যও তাই। তা আমি ওখান থেকে আসার পরে আমি আমার জিওকে বললাম, আমাদের যে এবিএমএস ছিল তাকেও বললাম যে স্যার এবারে সিওটি করবোই, সিওটি না করে ওখানে যাওয়া যাবে না, ওখানে মিশতে পারবো না। তো ওদের সঙ্গে না মিশলে তো আমি ডেভেলপ করবো না, ওদের সঙ্গে মিশতে গিয়ে আমাকে সিওটি করতেই হবে, নাহলে এমটেটি করলে ওরা আমার সঙ্গ দেবে না। তো পাত্তা ওই দেবেন। সঙ্গে পারতে দেবে না, ওই সঙ্গের সঙ্গে মিশতে গেলে আমার সিওটি করতে হবে। তো আমি ওইবারে সঙ্গ মানে নেওয়ার জন্য সিওটি টার্গেট নিলাম, সেবারেই সিওটি করে পরের বার গেলাম সিওটি করে। বাহ। আচ্ছা, হম। তোমাকে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে প্রথমবার যখন তোমার এই জীবনে এই ধরো এই ছোট একটা গ্রাম থেকে এমডিআরটি যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, তোমার প্রথমবার একদম নতুন জায়গা তো আমি যখন আমেরিকায় যাই, আমাদের গ্রামের লোকরা সবাই তো অবাক হয়েছে যে এলআইসি করে আমেরিকায় যাচ্ছে। এবার আমার যারা ক্লায়েন্ট তারাও হতবাক হয়ে যাচ্ছে যে এই প্রফেশনে থেকে আমেরিকায় যাচ্ছে। প্রথম দেখছি আমাদের এখান থেকে বারাসাত ব্রাঞ্চ থেকেও প্রায় আমি মানে প্রথমেই, আমি প্রথম না, রুদি গেছিল, তারপর আমি গেছি। হম। এবং একটা মার্কেটে ভালো প্রচার হয়ে গেল যে এলআইসি করে আমেরিকায় যাচ্ছে। এটা একটা ভালো ইমেজ তৈরি হয়ে গেল, নিজের ব্র্যান্ডিং হলো। এটা একটা সাকসেসের একটা পার্ট। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করছি সুব্রত, যে আমেরিকায় আমি কি বলে এমডিআরটি এক্সপিরিয়েন্সের মানে যখন যে প্রোগ্রামটা হয়, ওখানে পুরো ইংরেজিটা তো একদম আমেরিকান ইংলিশ, মানে এমনি আমরা ইংরেজি কম বুঝি, তার মধ্যে ওরকম হতো। এই মিটিংটা তুমি যখন বসতে
মিটিং থেকে কিছু বুঝতে পারতে, মানে তোমার বোঝার যে জায়গাটা? অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমি সেরকম কিছু বুঝতে পারি না। তো ওখানে এখনো এখনো বুঝতে অসুবিধা? এখনো বলছি ওখানে এত স্পিকার, এত বিভিন্ন দেশের লোক, বুঝতে পারি না, কিন্তু আমার একটা আলাদা ফিলিংস হয় আমার ভেতর থেকে। এটা ভাইব্রেশন। এটা 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 আমার জীবনে কেরিয়ার জন্য বিরাট একটা পার্ট। যেটা ওখানে যদি হয়তো আমি না যেতাম, ধরো, তাহলে হয়তো আমি ওই জায়গায় থেমে থাকতাম, যেটা এমডিআরটি বা সিওটি দিয়ে থেমে থাকতাম, তার ব্যবহার হলো। আচ্ছা, আমি যেখানে বসছি সেখানে এবার দেখাচ্ছে, এবার ওখানে গিয়ে দেখলাম তিনটে ক্যাটাগরি আছে, এমডিআরটি, সিওটি, টিওটি। যারা রেড বা ওই টিওটির যে ব্যাচ থাকে না, তাদের সঙ্গে যখন বাইরের দেশের ছেলে মেয়েরা কথা বলছে, যে রেসপেক্ট বা যে আনন্দ করছে ফটো তোলার জন্য, মানে টিউটিতে যে ফটো তোলার জন্য, আমি বলছি, খুব দারুণ জিনিস। এই যে টিউটি করতে পারলে সবাই দিচ্ছে আমাকে ফটো তুলবে, আমার সঙ্গে ফটো তুলবে। এটা বাইরের লোক, কেউ আমেরিকার লোক, কেউ কানাডার লোক, কেউ অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, রাশিয়ার লোক ফটো তুলছে। তো আমি যদি টিউটি করে আসতে পারি, একটা আলাদা রকম রেসপেক্ট পাবো বা আলাদা রকম। এবং সেই জন্য ওখান থেকেই স্বপ্নটা তৈরি হলো। এবং সিওটি স্বপ্ন তৈরি হলো, সিওটি করলাম। এবার সিওটি করতে 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 3 বছর করার পরে গোপীনাথ স্যার একটা কথা বলতো, যে যে কোনো জিনিস 3 বছর পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু তোমার এটা চেঞ্জ করতে হবে। গোপীনাথ স্যারের ক্লাসে যেতাম, বিভিন্ন রকম ট্রেনিং গুলো নিতাম। এবার ওইখান থেকে টিওটি টার্গেট নিলাম। টিওটি টার্গেট তখন আমাদের গ্রুপের মধ্যে টিওটি করতো, আমরা যে গ্রুপের সঙ্গে মিশতাম, বিমানদা তো অনেকদিন ধরে টিওটি করতে গেছে, কিন্তু বিমানদার সঙ্গে আমরা তো মিশতাম না। আমাদের মধ্যে টিওটি করতে ওকে সামু সরকার করলো। আর করলো ওকে আমাদের তরুণ বক্সি টিওটি করলো। মিদনাপুর। ধন্যবাদ। এবার আমি তখন আইবির সঙ্গে যুক্ত হলাম। তখন শেখার পিছনে আমার বিরাট আগুপাগু ভাব ছিল, শিখতে হবে যে কোনো ভাবে। আইবিতে বলতাম, তো তরুণ বক্সি আমার জীবনে একটা পার্ট, টিওটি করার জন্য। আর তরুণ বক্সি যদি আমাকে সেই জায়গায় সাপোর্ট দিত না, তো হয়তো কিছু কিছু টাইমে আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। তরুণ বক্সি আমাকে রাত্রে রাত্রে ফোন করে আমাকে উৎসাহ দিত, না পারবি তুই, কর, এইভাবে কর, ওইভাবে কর। একটা লিডার যেভাবে একটা মেন্টর যেভাবে সাপোর্ট দেয়, তরুণ বক্সি আমার মেন্টর হিসেবে কাজ করেছিল ওই টাইমটা। মানে যখন ফার্স্ট টিওটি করি, তা আজকের টিওটি আর প্রথম টিওটির মধ্যে আকাশ পাতাল ফারাক। আজকের টিওটিটা আমার কাছে হয়তো কমফোর্ট জোন মতো লাগছে, মানে হয়তো প্রতি বছর করছি বলে কমফোর্ট জোনের মতো হয়ে গেছে। কিন্তু প্রথম টিওটি করার সময় যে পেন, যে যন্ত্রণা নিতে হয়েছে, সেই যন্ত্রণার মধ্যে একজন মেন্টর ছিল তরুণ বক্সি। প্রতিদিন রাত্রে কি বিজনেস করতে না হতো ওকে বলতাম, ও রাত্রে ফোন করে বলতো। যেহেতু একবার টিওটি হয়েছে, আমি জানি ওর কাছ থেকেই কিছু না কিছু সাপোর্ট পাবো। উম, ওর কাছে মিশতাম এবং ওর সঙ্গে শেয়ার করতাম কি বিজনেস হয়েছে না হয়েছে। ও আমাকে বললো যে রাতে রাতে ফোন করে বলতো কোনো একটা প্রবলেম হলো, সেটা নিয়ে আলোচনা করতাম। তো আমার জীবনের ওর একটা পার্ট তরুণদা। তরুণদাকেও মানে নমস্কার জানাই। হম। কারণ তরুণদা না থাকলে হয়তো আমি টিওটি করতে পারতাম না। প্রথম টিওটি তরুণদা অনুপ্রেরণায়, তরুণদার ভালোবাসায় ফার্স্ট টিওটি। তারপরে পরের বছর কন্টিনিউ করলাম, তারপর বছর কন্টিনিউ করলাম। এবার ডবল টিওটি টার্গেট। এই জায়গা থেকে মানে স্বপ্ন ডবল টিওটি, কিন্তু কিছুতেই করতে পারছি না। সব 7টা 8টা 9টায় গিয়ে থেমে যাচ্ছে। 6টা 7টা 8টা 9টা, এর বেশি করতে পারছি না। এই জার্নি এইভাবে শুরু হলো। এখন কর্পোরেটটা এসে গেল, কর্পোরেট করলাম। গ্যালাক্সি প্রথম যখন এসেছি গ্যালাক্সি করেছিলাম, তারপরে কর্পোরেট করলাম। এখন এলিট ক্লাবেও অলরেডি
আমার ফার্স্ট ইয়ার এন্ট্রি হয়ে গেছে। বাহ, গ্রেট। হুম, হুম। তো এই যে তোমার ধরো, এই যে ধরো এমডিআরটি, তোমার 8 বারের এমডিআরটি, 3 বারের সিওটি, 5 বারের টিওটি, এবং এখন এলিট ক্লাবের তুমি মেম্বার। মানে আমার আমার তোমাকে দেখা, আমি তোমাকে অনেকদিন ধরে চিনি। একদম প্রত্যন্ত গ্রামের খুব ছোট ছোট পলিসি বিক্রি করে আজকে তুমি, মানে তোমার যে ক্লায়েন্ট হয়তো এখন বেশ কিছু বড় ক্লায়েন্ট পরবর্তীকালে কিন্তু তুমি তো খুব পরিশ্রম করতে পারো এবং সকালে ঘুম থেকে উঠে একদম রাত্রির পর্যন্ত করো। তো মোটামুটি তোমার কিটিতে এখন কত পলিসি হোল্ডার আছে এই মুহূর্তে? 8,000 পলিসি হোল্ডার সার্ভিস দিই। আচ্ছা। আমার নিজে 5,000 আছে। আর তোমার স্টাফ কতজন আছে তোমার এখন? এই মুহূর্তে 15 জন আছে। আচ্ছা। আর তোমার এই তুমি এখনো, মানে এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পর রোজ এখনো আমি জানি না যতটুকু, সকালবেলা তোমার একটুখানি সারাদিনের শিডিউলটা মানে কটায় বেরো কটায় ঢোকো তুমি? আমি এই 1 মাস ধরে তো ডিস্টার্ব হচ্ছে, 1 মাসের জন্য বা 2-3 মাস ধরে আমি একটু প্রবলেমের মধ্যে হচ্ছে। আগে 8টা অফিস ঢুকে যেতাম, রোজ? 8টা অফিস ঢুকে রোজ 9টা স্টাফরা আসতো। কাজ বাজ শুরু করার পরে অফিস থেকে একটু দু একটা ক্লায়েন্টের সাথে ভিজিট করতাম, তারপর দুপুরে খেতে যেতাম, আবার অফিস চলে আসতাম, আবার অফিসের পর সন্ধ্যে যখন অফিস বন্ধ হয়ে তারপর বেরোতাম 2-3 ঘন্টার জন্য, তারপর 10টার মধ্যে শুয়ে পড়তাম। হ্যাঁ, এইভাবে সারাদিন ধরে কাজকর্ম করতাম। একটা ডিসিপ্লিন হয়েছে, এই 2 মাস ধরে একটু প্রবলেম হচ্ছে বলে 8টার জায়গায় 9টা হয়ে যাচ্ছে, 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই নাহলে ঠিক আছে, ডিসিপ্লিন লাইনের মধ্যেই রয়েছে। মানে হুম। তুমি ওই ওই ছোট জার্নি থেকে এখনো যে তুমি টিওটি জার্নির পরেও তুমি এই তোমার সারাদিনের রুটিনটা মেনটেন করবে, এই করো, এবং তার সাথে আরেকটা বড় ব্যাপার যেটা আমরা জানি, তুমি তার সাথে সিএলআই তে খুব ভালো কাজ করছো, 100 জনের ওপর আর তোমার team। সিলেটে ওই প্লাটিনাম ব্রিগেড প্রায় 5-6 বছর ধরে। আচ্ছা। সিএলআই তে এই এবং এখানে একসঙ্গে একসঙ্গে দুটো মেনটেন করা সত্যি ডিফিকাল্ট, কিন্তু করা সম্ভব, অনেকে তো করছে। এবং সিএলআই নেওয়ার পরে লোকের ধারণা, যে ম্যাক্সিমাম সিএলআই তে ধারণা যে সিএলআই যারা বড় বড় এজেন্টরা ভয় পাচ্ছে যে সিএলআই যদি নিই তাহলে হয়তো নিজের বিজনেস কমে যেতে পারে, ওইদিকে ফোকাস দিলে নিজের ইনকাম কমে যেতে পারে। আমি কিন্তু সিএলআই নিয়েছি, নেওয়ার পরেই কিন্তু টিওটি করেছি। সিএলআই নিয়েই আমি টিওটি করেছি, সিএলআই নিয়েই টিওটি করেছি, সিএলআই নিয়েই কর্পোরেট ক্লাব, সিএলআই নেওয়ার পরেই আমার এলিট ক্লাব। বাহ, গ্রেট। অতএব অতএব আহ, যদি মানে নিজের নিজের দিকে ফোকাস থাকে, তাহলে মনে হয় না অসুবিধা হবে। আর আমরা সিএলআই নেওয়ার পর ম্যাক্সিমাম লোক কি হয়, সিএলআই ফোকাস চলে যায়, নিজের ফোকাসটা হারিয়ে ফেলে। আমি কিন্তু আমার ফোকাসটা ধরে রাখার পরে অতিরিক্ত টাইমটাই সিএলআই দিই। সিএলআইটা বাহ, আমার পার্ট টাইম বিজনেস, মেন বিজনেস কিন্তু আমার সেলফ নিজের বিজনেস। নিজের বিজনেস। এবং আমি যেটা সব থেকে আমার ভালো এবার লাগে, লোকে 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 যেটা করে, হ্যাঁ, যে মেন বিজনেস থেকে সরে গিয়ে সিএলআইটাই তার ফুল টাইম বিজনেস হয়ে যায়, আর এজেন্সিটা পার্ট টাইম বিজনেস হয়ে যায়। যার কারণে আস্তে আস্তে যেটা হওয়া তাই হয়। এবার বহু এজেন্ট দেখি, সিএলআই দেখেছি তারা সেলফ ইনকাম করতো 20-25 লাখ টাকা, 25 লাখ টাকা। সিএলআই নেওয়ার পর নিজের ইনকাম কমতে 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 6-7 লাখ টাকা চলে আসছে, আর টিম থেকে 18-20 লাখ টাকা ইনকাম হচ্ছে। তাহলে আলটিমেটলি 25 লাখই ইনকাম করছে। যখন নিজের পেছনে ইনকাম 25 লাখ হচ্ছে, এখন 20 লাখ টাকা সিএলআই থেকে আর 5 লাখ টাকা আসছে নিজের থেকে, নিজের সেই এজেন্সি। 25 লাখই হচ্ছে। তো ওটা তো করে লাভ নেই। লাভ নেই। ঠিক। হম। আচ্ছা, যেটা সুব্রত, মানে আমাদের যারা অডিয়েন্স দেখছে, তোমার সেই 400 টাকার জার্নি থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে, মানে জাস্ট ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, তোমার ফর্ম 16 লাস্ট ইয়ারে কত ছিল তোমার ফর্ম 16? 1,30,00,000 ছিল। 1,30,00,000 টাকা। যারা হ্যাঁ, আপনারা অডিয়েন্স দেখছেন ভাবছে একটা এলআইসি এজেন্টের ইনকাম, এবং একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের, সত্যি আমরা গর্ববোধ করি তোমার, মানে এই উত্থানটা, এবং তোমাকে দেখে সত্যি অনেকে ইন্সপায়ার হয়। এবং আমাদের যখন টিমে, তো আমার টিমও মেনলি যখন ডিসকাস হয় তোমার ব্যাপারে, অনেকেই বলে যে সত্যি মানে এমন একটা জায়গা থেকে আজকে সুব্রতদার মতো একটা ছেলে উঠে, আমরা দেখে সত্যি গর্ববোধ করি। সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ।
তোমার এর জন্য তুমি এই যে ধরো তোমার আজকে 1,30,00,000, আর এই বছরে তো তুমি এলিট ক্লাবে ঢুকেছো, মানে আরো আস্তে আস্তে প্রত্যেক বছর উত্তরোত্তর বাড়ছে তোমার ইনকাম। এটা কি তোমার সিএলআই আর এটা নিয়ে ইনকাম, না তোমার পার্সোনাল কনসেপ্ট ইনকাম? পার্সোনাল পারপাস থেকে আমার 1 কোটি ক্রস করে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তোমার নিজের এজেন্সি কমিশন, আর বাকি টিমের সিএলআই এর? 15-20 লাখ টাকা মতো আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে মানে পেরেছি। 80% বিজনেস, কিন্তু আমার 80% ইনকাম, 80 কি প্রায় 90% ইনকামই আমার নিজস্ব ইনকাম। আচ্ছা 10% সিএলআই থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। বুঝলেন? এবার তুমি ব্যালেন্সটাকে একদম প্রপারলি মেনটেন করে রেখেছো। একদম। আর তোমার আমি এটাও শুনেছি যে তুমি টিমকেও প্রত্যেক মাসে দুটো করে ট্রেনিং দাও। মাসে দুটো করে ট্রেনিং দিই। আমি নিজে করি, প্লাস লোক নিয়ে আসি, আমার বন্ধু বান্ধব প্রচুর আছে, তাদেরকে নিয়ে এসে ক্লাস করাই। এবং তারাও আজকে 10-12 জন ক্লাব মেম্বারশিপ পেয়েছে। কেউ সিএম, কেউ জেডিএম, কেউ ডিএম, অনেকে ক্লাব মেম্বারশিপ পেয়েছে। এবং আমার টিমও হাজার করে ব্যবসা করে প্রতি বছরই, বাহ। 1000 প্লাটিনাম দিকে মেম্বার। হম। আমার আমার টিম আমার ব্রাঞ্চে নাম্বার 1 পজিশনে আছে। বাহ। হ্যাঁ, দুটো কাউন্টি, এনওপি, এফটিআই। তো ঠিক আছে, চলছে। হম। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, যারা নতুন প্রজন্ম, মানে নতুন যারা আসছে পেশায়, ধরো অনেকেই ভাবছে যে আদৌ এখানে কিছু করতে পারবো কিনা, বা আমার তো চেনাশোনা নেই, বা আমার তো নতুন পরিচিতি নেই, আমি কিভাবে এখানে করব, তাদের প্রতি তোমার কি মেসেজ হবে? আমার তো মনে হয় এই একটা প্রফেশন আছে যেখানে জিরো থেকে হিরো হওয়া যায় উইদাউট ইনভেস্টমেন্টে। হ্যাঁ। এবং অনেক শিক্ষিত ছেলে মেয়েদের জন্য আমি আমি এই বার্তা দিতে চাই, যারা প্রচুর চাকরির জন্য স্ট্রাগল করছে, চাকরি পাচ্ছে না, হতাশ হয়ে বাড়ি রয়েছে। এবং তাদের করতে হবে, এবং প্রচুর ছেলেমেয়েরা চাকরি, কেউই চাকরি পাচ্ছে না। তারা, আমার মনে হয় তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে এখানে এসে কাজ করার। তারা যদি এখানে এসে সঠিকভাবে ট্রেনিং নিয়ে প্রপার ওয়েতে কাজ করে, তো চাকরি আর করতে লাগবে না। আমার মনে হয় কেরিয়ার সুন্দর হবে। এবং এখান থেকে বছরে 10-12 লাখ, 15 লাখ টাকা রোজগার করা কোনো ব্যাপারই না। তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা চলে আসুন এই প্রফেশনের সঙ্গে, এবং এই প্রফেশনটাকে ভালোবেসে মন প্রাণ দিয়ে যদি শিখে কাজটা করা যায়, তাহলে এর থেকে আর সাফল্য কিছু হতে পারে না। এবং উম, একটা প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম দুটোই এর মধ্যে আছে। হ্যাঁ, যেটা খুব দরকার। আর একটা চাকরি করলে হয়তো, মোটামুটি লেভেলের চাকরি করলে একটা বাড়ি আর একটা গাড়ি ছাড়া জীবনে কিছু করতে পারবে না। হয়তো এখানে যদি কাজটা ঠিকঠাক ভাবে করতে পারে, আমার মনে হয় একাধিক বাড়ি, একাধিক গাড়ি হবে। অতএব, এবং সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে। হুম, প্রচুর দেশ আমরা ঘুরেছি, প্রচুর দেশ ঘুরেছি। হ্যাঁ, আমাদের যা মানে কোয়ালিটি আছে, যদি সার্ভিস করতাম, তাহলে আজকে এই এই জায়গায় মানে আসতে পারতাম না। আচ্ছা, আমার ছোট্ট একটা প্রশ্ন, কি কোন কোন হুম। দেশ এখনো পর্যন্ত তুমি এক্সপ্লোর করেছো? ইউরোপ, এশিয়া, সব মিলিয়ে মোটামুটি কিছু কিছু নাম যদি আমরা, তুমি বলো। আমেরিকায় তো 3 বার গেছি, কানাডায় 2 বার। হুম। অস্ট্রেলিয়ায় গেছি, তারপরে বালি গেছি, সিঙ্গাপুর 2 বার গেছি, মালয়েশিয়া গেছি, ব্যাংকক গেছি, তারপরে হংকং গেছি, সিঙ্গাপুর, সিঙ্গাপুর না, আরো 4-5টা দেশে গেছি। নাম মনে আসছে না। এখন এত এত হুম, জায়গায় যাওয়া হয়ে গেছে, তো রিসেন্টলি তোমরা ইয়ে থেকে ঘুরে আসলে তো? কম্বোডিয়া গেলাম কিছুদিন হ্যাঁ আগে। হ্যাঁ কম্বোডিয়া গেলাম। হ্যাঁ, এখনো সফর তো বাকি, সবে শুরু হলো। সবে শুরু হলো, এরপর তো এলিট ক্লাব। হ্যাঁ এলিট ক্লাব কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। মানে মোটামুটি সারা ভারতবর্ষে কিন্তু 100 জন মেম্বার হবো না হ্যাঁ। এলিট ক্লাবে। খুব বেশি হলে 50, 60, 70 জন মতো হবো। তো এদের ট্রিটমেন্ট তো অন্যরকম ভাবে করবে এলআইসি। তো মানে আমাদের 27 লক্ষ এজেড কমিউনিটির মধ্যে, মানে আমাদের এখন ভারতবর্ষে মাত্র 50 জন এলিট ক্লাবের মেম্বার, এবং সুব্রত তাদের হুম, মধ্যে একজন। সত্যি একজন বাঙালি হিসেবে গর্ব হয় তোমার জন্য। হুম, ধন্যবাদ, তুমি আরো এগিয়ে চলো। এবং লাস্ট হুম, যেটা তোমাকে দিয়ে শেষ করব, যেটা হচ্ছে যে আমাদের যে এলআইসি কে নিয়ে অনেকে বলে না যে এলআইসি হবে, উঠে যাবে, এই যাবে, খারাপ পারফর্ম করছে, এই করছে। এলআইসি সম্বন্ধে তোমার ইয়ে কি?
আমি মানে 26 বছর এই লাইনে আসি, এবং 26 বছরে 26 বারই এলআইসি উঠে যাবে এই কথা শুনেছি। এবং মানুষ এলআইসি করলে লস, এলআইসি মরলে লাভ, এলআইসি রিটার্ন কম, তারপরেও দেখবেন তারাই করছে, তারাই রাখছে। এই বিশ্বাসটা করে এলআইসি প্রতি, এবং তাদের গ্রাহকরাও বিশ্বাস, কিছু গ্রাহক তো বিশ্বাস করে। হ্যাঁ। এবং এই করতে করতে এলআইসি কোন পজিশন আপনি তো ভালো রকমই জানেন, কোন লেভেল এলআইসি রয়েছে। হ্যাঁ। এরকম করতে করতে হয়তো দেখা যাচ্ছে আমরা আমাদের লাইফ ভর দেখতে পাবো না এলআইসি উঠে যাবে। হ্যাঁ। আর এলআইসি দিন দিন আরো বৃদ্ধি হবে, কারণ ভারতবর্ষে অর্থনীতি একটা পার্ট। হম। অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এলআইসি তার মধ্যে একটা অবদান রয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেও আনন্দ পাই। এই আনন্দ যারা নেবে তারাই সাকসেস পাবে। এই প্রফেশনটাকে স্যালুট করুন, এলআইসি কে সম্মান দিন, ভালোবাসুন, কাস্টমারকেও ভালোবাসুন। হ্যাঁ। তাহলে দেখবেন আপনার সাকসেস আসবে। আমরা কি এলআইসি কাজ করে কিছু এজেন্ট এলআইসি সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে বলছি, এলআইসি থেকে যা পেয়েছেন এটাকে রেসপেক্ট করুন, আরো কিছু একদম, দিন। হম। একদম, সম্মান দিন। একদম, হ্যাঁ। একদম পারফেক্ট। হ্যাঁ। ঠিক, একদম। এবং ধন্যবাদ তোমাকে তোমার অমূল্য সময় দেওয়ার জন্য। আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আমরা এরকম আরো ইন্টারভিউ নিয়ে আসবো, একদম মাটির রুট থেকে উঠে আসা। আজকে সুব্রত আমাদের কাছে যে প্রমাণ, এবং ওর যে আমরা যতটুকু গল্প আমিও আজকে প্রথমবার শুনলাম। থ্যাংক ইউ সুব্রত তোমার এই সময় দেওয়ার জন্য, বিশেষ করে মার্চের এই সময়, একদম আজকে মার্চের 11 তারিখ, ইট ইস এ রিয়েলি ক্রুশিয়াল টাইম, তাও তুমি আমাকে যে সময়টা দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অডিয়েন্স। এবং তোমাকে দেখে মার্চের আমাদের এই অডিওটা কালকে পাবলিশ হবে আমাদের ইয়েতে, এই 20 দিন বাকি আছে যারা, আমার মনে হয় তারাও এই 20 দিনেতে একটা কিছু ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, অন্তত ক্লাবের দিক থেকে এর দিক থেকে বা ফাস্ট ট্র্যাক এমডিআরটি। আমরা সবাই ইন্সপায়ার হয়েছি তোমাকে দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার লাইফের সমস্ত গোলগুলো পূর্ণ। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।